আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 2 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমাকে দেখে তাড়াতাড়ি ফোন রেখে দিল। ফারজানা বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি গিয়ে একটা চেয়ার টেনে বসে বললাম, ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? ফারজানা বলল, ভালো স্যার। আমি বললাম, মিতু তুমি কথা বলো না কেন? মিতু বলল, ভাবতেছি আপনাকে কি বলে ডাকবো। আমি বললাম, ভাইয়া বলতে পারো। মিতু বলল, আমি ভাইয়া বলে ডাকতে পারবো না। আমি বললাম, তোমার যা খুশি ইচ্ছে তাই ডাকিও। এখন বলো তুমি কোন ক্লাসে পড়ো? মিতু বলল, এই তো স্যার, এবছর মেট্রিক পরীক্ষা দিব। আমি বললাম, আচ্ছা ফারজানা তুমি? ফারজানা বলল, আমি পিএসসি পরীক্ষা দিব। আমি বললাম, তাহলে তো দুই বোন আজকে থেকে ভালো করে পড়তে হবে। মিতু বলল, স্যার এত পরে কি হবে, শেষে তো। আমি বললাম, এই চুপ করো, যত সব ফালতু চিন্তা মাথায় রাখো, এইসব বাদ দিয়ে বই বের করো। মিতু বলল, আচ্ছা। আমি ফারজানা আর মিতুকে পড়িয়ে বুঝতে পারলাম তেমন ভালো ছাত্রী না। বুঝেনি তো, বড় লোকের মেয়ে, টাকার কোনো অভাব নেই, মাস্টার একটার বদলে 5টা রেখে দিবে। আমি বাসায় এসে রাতে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে দোকানে চলে গেলাম। আমার মতো আরো একটা ছেলে দোকানে কাজ করে। প্রথম দিন তেমন একটা কাজ করায়নি, তবে বুঝতে পারলাম মালিক খুব ভালো মানুষ। আর আমার সাথে যে ছেলেটা কাজ করে তার নাম ফাহিম। আমার মতোই গ্রাম অঞ্চল থেকে এসেছে। রাতে কাজ শেষ করে যখন বাসায় যাব, ফাহিম বলল, তোমার বাসা কোথায়? আমি বললাম, এই তো সামনে। তোমার? ফাহিম বলল, তোমার বিপরীত দিকে। আমি বললাম, ও আচ্ছা, তুমি কি একা থাকো নাকি? ফাহিম বলল, না, আমার কিছু ফ্রেন্ডের সাথে থাকি। আমি বললাম, এই দোকানে কতদিন হলো কাজ করো তুমি? ফাহিম বলল, অনেকদিন হয়ে গেছে, তবে মালিক খুব ভালো, এজন্য যাই নাই। আমি বললাম, আমিও তাই বুঝতে পারলাম। আমি বললাম, আচ্ছা তাহলে আজকে যাই। ফাহিম বলল, আচ্ছা বাই। আমিও বাড়ির দিকে রওনা দিলাম। সামনে একটা ফুচকার দোকান দেখতে পেলাম। আমি ফুচকার দোকানে গিয়ে ঈশার জন্য ফুচকা কিনে আবার বাসার দিকে যাচ্ছি। তবে আমি দোকানে বেশি রাত থাকি না। আঙ্কেল আগেই বলেছে আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না, আমার টিউশনি আছে। সর্বোচ্চ 8টা পর্যন্ত দোকানে থাকি, পরে মিতুদের টিউশনি পড়াই। বাসায় এসে মিলিকে ফুচকা দিয়ে মিতুদের বাড়িতে চলে গেলাম। এভাবে চলে গেল 1 সপ্তাহ। আজকে শুক্রবার, তাই সকালে একটু ঘুমিয়ে 9টার দিকে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে সোফায় বসে আছি। ঈশা বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, এই তোরে বোন, বসে আছি। কেন, কিছু বলবি? ঈশা বলল, ভাইয়া। আমি বললাম, আচ্ছা বল কি বলবি। ঈশা বলল, মিতুর সাথে আমার কথা হয়েছে। ওদের স্কুলের পাশে একটা কলেজ আছে, ওইটা খুবই ভালো। মিতু বলেছে ওইটাতে ভর্তি হলে খুব ভালো হবে, আর মিতুও পরে ওই কলেজেই ভর্তি হবে। আমি বললাম, আচ্ছা তুই যেখানে ভালো মনে করিস সেখানেই যা। কোন দিন ভর্তি হবি? ঈশা বলল, আমি বলছিলাম কি কালকে ভর্তি হতে, কিন্তু। আমি বললাম, আচ্ছা যা, কালকে ভর্তি হ, সকালে আমার কাছ থেকে টাকা নিস। ঈশা বলল, কিন্তু ভাইয়া তুই তো এখনো মাসের বেতন পাস নাই। আমি বললাম, এসব চিন্তা তোর করতে হবে না, তুই শুধু ভালো করে পড়। ঈশা বলল, আচ্ছা ভাইয়া। আম্মু বলল, তোর বুঝি খুব কষ্ট হচ্ছে রে বাবা, আজকে তোর বাবা থাকলে হয়তো এমন হতো না। আমি বললাম, আরে আম্মু এসব কথা বাদ দাও তো। আম্মু বলল, আচ্ছা আমি বাসনগুলো রেখে আসি। এই বলে আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি, যা টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে, এখন টাকা কোথায় পাবো? ফাহিমকে ফোন দিলাম। ফাহিম বলল, বন্ধু বল। আমি বললাম, আমার ফোনটা বিক্রি করে দিতে পারবি? ফাহিম বলল, কেন, তুই ফোন বিক্রি করে কি করবি? আমি বললাম, আমার মাসের বেতন এখনো অনেক দেরি আছে, এইদিকে আমার ছোট বোন কলেজে ভর্তি হবে, তাই কিছু টাকার দরকার ছিল। ফাহিম বলল, আমি আজকে একটু ঘুরতে যাইতেছি, তোর বিকাশ নাম্বার বল, বিকালে আমি টাকা পাঠিয়ে দিব। আমি বললাম, না রে, লাগবে না, আমি টাকা জোগাড় করে ফেলবো। ফাহিম বলল, যা বলছি তাই কর। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বেতন পেয়ে আগে তোর টাকা দিয়ে দিব। ফাহিম বলল, আচ্ছা তা দিস, এখন নাম্বারটা দিয়ে দে মেসেঞ্জারে। আমি বললাম, দিতেছি। ফাহিমকে নম্বর দিলাম। বসে বসে চিন্তা করছি, আসলেই ফাহিম সাহায্য করে ভালোই করেছে, নইলে ফোনটা বিক্রি করে দিতে হতো। আমাকে এর পাশাপাশি আরো কিছু করতে হবে। রাতে আঙ্কেলের বাসায় চলে গেলাম। আঙ্কেল বলল, আজকে তাহলে বন্ধ দাও নাই? আমি বললাম, না আঙ্কেল, ওদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই ওরা যত পড়বে তত ভালো হবে। আমি আর কোনো কথা না বলে ওদের রুমে গিয়ে দেখি 2 বোন মিলে লুডো খেলছে। এইটা দেখে আজকে আমার মাথা গরম হয়ে গেল। এমনি কিছু পড়া পারে না, আবার লুডো খেলে। আজকে পড়লে পড়াবো, না পড়লে আমি নিজেই চলে যাব। আমি গিয়ে 2 বোনকে কঠিন 2টা অঙ্ক দিলাম। মিতু বলল, স্যার এইটা পারবো না, একটু বুঝিয়ে দেন। ফারজানা বলল, আমিও পারবো না ভাইয়া। আমি বললাম, কেন পারবে না, সারাদিন কি করো? কথাটা একটু ধমকের সুরে বললাম। ফারজানা বলল, ভাইয়া এভাবে কেন বলছেন? আমি বললাম, তো কিভাবে বলবো, সারাদিন তো লুডো ভালোই খেলতে পারো, পড়তে বললে বলো পারি না। মিতু একটু কান্নার সুরে বলল, স্যার এমন আর হবে না। আমি বললাম, কি হবে না এমন? প্রতিদিন আমাকে সে একই কথা বলো, সামনে
যে এত বড় একটা পরীক্ষা তার কোনো চিন্তা আছে? সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকো, আর আমাকে দেখলে পড়ার কথা মনে হয়। এত কষ্ট করে তোমাদের মা বাবা যে পড়ায় এই চিন্তা করো তোমরা? কি চায় না চায় তোমাদের কাছে তারা, এই চিন্তা আছে তোমাদের? তারা চায় শুধু ভালো করে পড়াশোনা করে বড় একটা চাকরি করো, এইটাই চাও তোমাদের কাছে। তোমাদের মতো মেয়েরা কি করে জানবে এত কষ্ট করে যে বাবা মা পড়ায় সেই চিন্তা করে না, প্রেম ভালোবাসা করে পালিয়ে যায়। যেই বাবা মা তোমাদের 20টা বছর লালন পালন করে আর সেই তোমরাই কিনা 1 মাসের সম্পর্ক করে একটা ছেলের সাথে পালিয়ে যাও। এইটা চিন্তা করো না যে আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, তাদের কি হবে? 1 মাসের ভালোবাসা পেয়ে চলে গেলা 20 বছরের ভালোবাসা ফেলে। এসব না হয় বাদ দিলাম, এই যে আমি যখনই এসে দেখি 2 বোন মিলে লুডো খেলো, আজকে যদি ফেল করো তাহলে তোমাদের মা বাবা কি বলবে জানো? বলবে মাস্টারের সব দোষ, আর বলবে ভালো করে আমি তোমাদের পড়াই নাই। আমিও চাই তোমরা পড়াশোনা করে বড় কোনো একটা চাকরি করো, তাহলে আমি এটা তো বলতে পারবো আমার এক স্টুডেন্ট অমুক চাকরি করে। যদি আজকে থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে পড়বে, না হলে আমি আর তোমাদের পড়াবো না, অন্য কোনো মাস্টার দিয়ে যাব। আর এভাবে কেঁদে কোনো লাভ নাই। এখন বলো পড়বা নাকি পড়বা না? ফারজানা চোখের পানি মুছে বলল, স্যার আজকে থেকে কথা দিলাম আর কোনোদিন পড়ার মাঝে অবহেলা করব না। মিতু বলল, স্যার আমিও আজকে থেকে ভালো করে পড়াশোনা করব। আমি বললাম, আমার কথায় রাগ করলে মাফ করে দিও, আমি এভাবে তোমাদের বলতে চাইনি। কি করব বলো? তোমরা যা শুরু করেছিলে এভাবে চলতে থাকলে তোমরা ফেল করতে। মিতু বলল, সরি স্যার, আর এমন হবে না। আমি পকেট থেকে 2টি চকলেট বের করে 2 বোনকে দিলাম, আসলে এগুলো ঈশার জন্য কিনেছিলাম। ফারজানা বলল, এসবের কি দরকার ভাইয়া? আমি বললাম, আমার তরফ থেকে খাও, এত টাকা আমার কাছে নেই যে তোমাদের অন্য কিছু কিনে খাওয়াবো। মিতু বলল, স্যার এইটাই অনেক বড় কিছু আমাদের জন্য। আমি বললাম, আচ্ছা আজকে তাহলে আমি যাই, তোমরা কি পড়বা নাকি আমার সাথে চলে যাবা? ফারজানা বলল, না স্যার আমরা পড়বো। আমি বললাম, আচ্ছা মনোযোগ দিয়ে পড়ো, একটা কথা মনে রাখবা, তুমি যে জিনিসের পেছনে সময় দিবা দেখবা আস্তে আস্তে সেই জিনিসে তুমি সফল হয়ে যাবা, সেই কাজটা যতই কঠিন হোক না কেন। তাই আমি বলি পড়ো, অবশ্যই একদিন বড় কিছু করতে পারবা। এই বলে চলে যাচ্ছি, বাহিরে এসে দেখি আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। আঙ্কেল বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মেয়েদেরকে এভাবে বোঝানোর জন্য। আমি বললাম, আরে না আঙ্কেল, ওরা প্রতিদিন বসে বসে ফোন টিপে, তাই একটু টাইট দিলাম যাতে বেশি পড়াশোনা করে। আন্টি বলল, ভালো করেছো, আমাদের কথা তো একদমই শুনতে চায় না। আমি বললাম, আজকে থেকে শুনবে দেখবেন। আচ্ছা আঙ্কেল আজকে যাই। আন্টি বলল, ডিনার করে যাও আজকে বাবা। আমি বললাম, না আন্টি, আম্মু আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আন্টি বলল, আচ্ছা যাও। এভাবে প্রায় অনেক দিন চলে গেল। ফারজানা আর মিতুর মাঝে অনেক পরিবর্তন এসেছে, ওরা এখন শুধু পড়াশোনা নিয়ে বিজি থাকে। আর আমার ছোট বোন প্রতিদিন কলেজে যায়। মিতু এসে আমাদের বাসার কলিং বেল বাজালো। ঈশা বলল, আরে মিতু যে। মিতু বলল, চল ছাদে যামু। ঈশা বলল, আচ্ছা চল। ছাদে আসার পর মিতু বলল, এখন বল তোর কি অবস্থা? ঈশা বলল, আমার তো খুব ভালো। তোর? আর আজকাল পড়াশোনায় খুব মনোযোগ দিচ্ছিস? মিতু বলল, স্যার বলেছে পরে আমাদের অনেক বড় কিছু করতে হবে। ঈশা বলল, ভালো, কিন্তু স্যারের প্রতি এত ভক্তি কেন? মিতু বলল, তোরে বলা যায়, যদিও তোর ভাই। ঈশা বলল, তোর কথা কিছু বুঝলাম না, প্রথম থেকে বল। মিতু বলল, আসলে আমি না তোর ভাইয়ের প্রেমে পড়েছি, এত কিউট তোর ভাই, প্রথম দেখায় আমার খুব পছন্দ হয়ে গেছে। আর ওই দিন যেই কথাগুলো বলল আমি তো শুনে আরো বেশি ক্রাশ খেয়ে গেছি। এখন তোর ভাইকে আমি নিজের স্বামী মনে করি। ঈশা বলল, তুই এসব কি বলিস? আমার ভাইয়ের প্রেমে পড়ছ? মিতু বলল, হুম। আর তুই আমাকে ভাবি বলবি? ভাবি। ঈশা বলল, দেখ মিতু, আমার ভাই এসব একদম পছন্দ করে না, যদি জানতে পারে তোরে কিন্তু আর পড়াবে না। মিতু বলল, আমি জানাতে যাব কেন? তোর ভাইয়ের মন জয় করতে চেষ্টা করব, আর তুই একটু আমার বিষয়ে দেখিস। ঈশা বলল, আমি পারবো না, ভাইয়াকে এমনি আমি অনেক ভয় পাই। মিতু বলল, আমি না তোর ভাবি? ঈশা বলল, দেখ মাথা খারাপ করবি না, ভাইয়া এমনি অনেক টেনশনে থাকে। মিতু বলল, তুই না আমার বেস্টু, আমাকে সাহায্য করবি না? ঈশা বলল, আচ্ছা আমি দেখবনি। মিতু বলল, আচ্ছা শোন, আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে, তুই কিন্তু আমাদের সাথে যাবি। ঈশা বলল, কে কে যাবে? মিতু বলল, আমি, ফারজানা, তুই, বাবা আর তোর ভাই। ঈশা বলল, ভাইয়াকে বলছস? মিতু বলল, না রাতে বলবো। ঈশা বলল, আচ্ছা বলে দেখিস। আমি দোকান থেকে এসে রাতে পড়াতে চলে গেলাম। আমি বললাম, তোমাদের সব পড়া হয়েছে? মিতু বলল, জি স্যার। আমি বললাম, তাহলে আজকে নতুন পড়া পড়াই। ফারজানা বলল, স্যার আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। আমি বললাম, হুম বলো, কি বলবা? মিতু বলল, আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে, আপনাকে কিন্তু আমাদের সাথে যেতে হবে। আমি মনে মনে বললাম, জীবনে কোনো মেয়ে দেখে এত ভালো লাগে নাই, টিভিতে একবার দেখেই মন্ত্রীর উপর ক্রাশ খেয়ে গেছি, আর বাস্তবে না জানি কি হয়, আমার সাথেই কেন এমন হয়, তাও আবার একটা মন্ত্রীর উপর। সাধারণ কোনো মেয়ের উপর ক্রাশ খাইতাম, তাহলে হয়তো আমার ভালোবাসা সফল হইতো। ফারজানা বলল, কি চিন্তা করেন স্যার? আঙ্কেল বলল, তোদের স্যার যাবে, তোদেরকে বলতে হবে না। আমি বললাম, আরে আঙ্কেল আপনি যে। আঙ্কেল বলল, আমিও এই কথাই বলতে আসছিলাম।
আমি বললাম কিন্তু আঙ্কেল আমাকে যে দোকানে যেতে হবে। আঙ্কেল বলল একদিন না গেলে কিছুই হবে না, আমি বলবো নে। আমি বললাম আচ্ছা আঙ্কেল।